খবরের কাগজের পাতা উল্টালেই এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই যে খবরটা হাইলাইট হয়ে আসছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের মৌলবাদীদের বা উগ্রপন্থীদের গ্রেপ্তারের খবর। বাংলাদেশের নৈরাজ্যের ফলে আমাদেরকে কতটা সতর্ক থাকতে হবে এবং আমাদের প্রশাসন কি অতটাই সচেষ্ট, বা বিরোধী দল বা এই যে দল বিভিন্ন দল যারা আছে তারা কতটা আমাদের সুরক্ষা দিতে বা প্রোটেকশন দেওয়ার জন্য কতটা প্রস্তুত। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আর আমরা যদি না ভাবি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কিন্তু সঠিক রাস্তা দেখাতে পারবো না। তাই আসুন আমরা সবাই মিলে ভাবি এবং পরবর্তী প্রজন্মের জন্য রাস্তাটাকে সুগম করি। আসছি বিস্তারিত বিশ্লেষণে। প্রতিবেদনের শুরুটা বললাম যে খবরের কাগজ উল্টালেই আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জেলাতে আমাদের পশ্চিমবঙ্গের এবং অসম, ত্রিপুরা এই সব জায়গাতেও একটা মানে কেমন যেন একটা নৈরাজ্যের সৃষ্টি হয়ে গেছে। বিভিন্ন জেলাতে মাঝে মাঝেই দেখবেন এই বাংলাদেশিদের লুকিয়ে থাকার খবর এবং তারপরে তাদের গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, কট্টর জঙ্গি যারা এই বাংলাটাকে একটা মানে নিরাপদ আস্তানা হিসাবে বেছে নিয়ে তাদের কার্যকলাপকে প্রসারিত করার চেষ্টা করছে, সেই সব ব্যাপারগুলি কিন্তু আমরা এখন খবরের কাগজ উল্টালেই দেখতে পাই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এত বড় একটা প্রায় 4,500 মানে যদি বাংলাদেশ বর্ডার ধরি, ভারতবর্ষের সীমা প্রায় 4,500 কিলোমিটার এই ইয়ের আন্ডারে, ভারতবর্ষ বর্ডারের আন্ডারে, দুটো দেশের বর্ডার। তো এই বর্ডারের সুরক্ষা আমরা কতটা পাচ্ছি? দেখুন, রাজ্যগুলি বলবে যে ওটা তো বলবে না, বলছে। আমাদের রাজ্যের তৃণমূলের মুখপাত্র শ্রী কুণাল ঘোষ উনি বলেছেন যে এটা তো বর্ডার তো বিএসএফের ব্যাপার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ব্যাপার, আমরা কি করতে পারি। তারপরেও তিনি বলছেন যে আধার কার্ড, ভোটার কার্ড এইসবও সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, আমরা কি করতে পারি। সুতরাং চাপান উত্তর চলছে, সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই চাপান উত্তর করছে। কিন্তু আখেরে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ কতটা নিরাপদ। আজকে যে এই যে স্লিপার সেল তো একটা ছিলই পশ্চিমবাংলায়, মাঝে মাঝেই তারা নানা রকমভাবে একটা ঘটনা ঘটাতো এবং তার ফলে আমরা তার একটা শিকার হয়ে যেতাম। সেটা তো চলতোই, সেই খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে আরও অনেক পশ্চিমবঙ্গের অনেক কটাই কাণ্ড হয়েছে। খুব রিসেন্ট গতকাল বালুরঘাটেও একজন জঙ্গি, বাংলাদেশের জঙ্গি ধরা পড়েছেন। তিনি এইখানেই আরেকজনের মানে তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাকে ধরেছে, তার বাড়ির মানে তার আত্মীয়কেও ধরেছে। জানা যাচ্ছে যে তিনি মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। তো এরকমই খবরে পড়লাম। কিন্তু বিপদটা তো আমাদের ঘনিয়ে আসছে। এই যে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের যে নৈরাজ্য, এই যে নৈরাজ্য, প্রথমে ভাবা হয়েছিল যে তারা হিন্দুদের উপরেই একটা আক্রোশ, কিন্তু তা তো নয়। 25শে ডিসেম্বরে আমরা কি দেখলাম? 25শে ডিসেম্বরে বাংলাদেশ সরকার বলল যে তোমরা গির্জাতে যেতে পারো, গির্জাতে তোমাদের প্রার্থনা করতে পারো, কিন্তু বাজি ফাটানো চলবে না, রাস্তায় কোনো মিছিল টিছিল করা চলবে না, মানে ধর্ম নিয়ে কোনো রকম মানে কোনো উদযাপন করা চলবে না। বাইরে তুমি গির্জার মধ্যে যা করার করো। কেউ তো বুঝতে পারেনি। তো ওই 17টা ফ্যামিলি, খ্রিস্টান ফ্যামিলি, তারা ওই বান্দরপুর না কি জায়গাটার নাম বাংলাদেশে, সেইখানে গিয়ে তারা গির্জায় প্রার্থনা করছিল। যে সময় প্রার্থনা করছিল সেই 17টা পরিবারের বাড়ি ঘরকে জ্বালিয়ে দিল। শুধু তো হিন্দুদের উপরে টর্চার না। এখন মানবাধিকার কমিশন কোথায়? ইন্টারন্যাশনাল মানবাধিকার কমিশন কি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকবে? তাহলে আমাদের যে এই যে তাদেরকে পালার জন্য পয়সা কড়ি দেওয়া কেন দেয়? তারা যদি সঠিকভাবে সরকারকে গাইড করতে না পারে, সরকারকে যদি তারা সঠিকভাবে মানে কি বলবো, মানে শাসন করতে না পারে,
তাহলে এইসব করার কি দরকার? এই যে আমরা যে তারা কিসের ইয়েতে চলে? আমাদের পয়সাতে চলে। এই ইউনাইটেড নেশন বলুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলুন, যা যা আছে সমাজসেবী সংস্থাগুলি কাদের পয়সায় চলে? আমাদের সাধারণ এক একটা দেশের পয়সায় তারা চলে। তাহলে সেই জায়গাগুলি কেন পয়সা দেবে? কেন ঠিক হবে না? আজকে পাকিস্তানও যা, বাংলাদেশও তাই হয়ে গেছে হাসিনা পরবর্তী সময়কালে। মোহাম্মদ ইউনূসের কোনো ওটা নেই, কন্ট্রোল নেই। তাহলে আমরা যারা পশ্চিমবাংলায় বাস করছি, বাংলাদেশের নৈরাজ্যের ফলে কিন্তু আমাদেরও এখানে সংখ্যা বেড়ে যাচ্ছে, দিনকে দিন বেড়ে যাচ্ছে। আর যদি না দেখতাম যে না এ রাজ্য থেকে কোনো রকম এই ধরনের কার্যকলাপ চলছে না বা এখানে কোনো অনুপ্রবেশ ঘটছে না, প্রচুর জায়গা পশ্চিমবঙ্গের আনফেন্সড অবস্থায় আছে, মানে বেড়া নেই, কাঁটাতারে বেড়া নেই, অনেক জায়গা আছে। তো সেই জায়গাগুলিতে অনুপ্রবেশ ঘটছে। বিএসএফ ঠিক আছে, বিএসএফ আছে, বিএসএফের পক্ষেও বিএসএফ কি সংখ্যায় মানে যতটা দরকার ততটা পরিমাণে আছে? নিশ্চয়ই না। ভারতবর্ষ চিকেন নেক্স ওই শিলিগুড়ি করিডোর ওইখানটা বাঁচানোর জন্য উদ্গ্রীব, কিন্তু বর্ডারটা কন্ট্রোল করবে কে? বিএসএফ করবে। কিন্তু বিএসএফের সেই রকম ম্যান পাওয়ার কি আছে? আজকে যদি আমি ধরি যে এক একটা বর্ডারে এক একটা ব্যাটালিয়ানে 200-300 জন করে যদি থেকে থাকে, সেই পরিমাণটা কি বেড়েছে? এই অনিশ্চিত একটা পরিস্থিতির মাঝখানে এই যে অনুপ্রবেশ হচ্ছে, আমার জানা নেই। আপনারা যদি জানা থাকে যে হ্যাঁ বিএসএফের এই ব্যাটালিয়ানের সংখ্যা বেড়েছে তাহলে বলবেন, কিন্তু আমার যতটুকু জানা কোনো ব্যাটালিয়ান বাড়েনি। নিশ্চিন্তে আছেন। এসএসবির সঙ্গে অমিত শাহজি শিলিগুড়ির কোনো একটা স্থানে, মানে এসএসবির যে হেডকোয়ার্টার আছে সেই ডাবগ্রাম মনে হয়, সেইখানে মিটিং করে গেল। বিএসএফের সঙ্গে কোথায় হলো? এসএসবি ঠিক আছে, করা দরকার, তাদেরও প্রসঙ্গ আছে এই অনুপ্রবেশের সঙ্গে, তাদেরও একটা জড়িত আছে, তাদেরও একটা মানে ক্রিয়াকলাপ জড়িত আছে। কিন্তু বিএসএফ তো ডাইরেক্ট, বিএসএফের যে 50 কিলোমিটার মানে ভিতরে না 25 কিলোমিটার, 50 কিলোমিটার যে বর্ডার থেকেও ভিতরে, সেটাও সেই মতো করে আইন পাস হয়ে আছে, কিন্তু কাজ করতে পারে না। বিএসএফ কাজ করতে পারে না। সরকার, স্থানীয় সরকার যারা, যে রাজ্যে যে সরকার, সেই সরকার তাদেরকে সেইভাবে কাজ করতে দেয় না। এবার যদি কোনো অনুপ্রবেশকারী গুলিতে মৃত্যু হয়, তার দায় বিএসএফের ঘাড়ে বর্তায়। কিন্তু কেন বিএসএফকে গুলি করতে হলো? অনুপ্রবেশের জন্য গুলি করতে হলো। এই যে স্মাগলিংটা হয়, স্মাগলিংটাও তো বর্ডার দিয়ে হয়। বিএসএফের যোগ সাজসে অনেক সময় হয়, সব সময় কথা বলছি না, অনেক সময় হয়, সেটা আমরা খবরে জানতে পারি। কিন্তু এসব কেন? আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে করা হাতে। আজকে পশ্চিমবঙ্গের উপরে তুমি দৃষ্টিই দেবে না, পশ্চিমবঙ্গকে ছাগলের তৃতীয় বাচ্চা হিসাবে ছেড়ে দিয়ে রাখবে, তাহলে তো আমরা সাধারণ লোক কীভাবে বাঁচব? আমাদের তো এখন ভয় যে কখন কোথায় কি হয়ে যায়। আজকে কোথায় কখন কি হয়ে যায় সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। তা আমাদেরকে ভগবান ভরসায় থাকতে হচ্ছে। পশ্চিমবঙ্গের যদি এই প্রতিদিন পেপার খুললেই দেখা যায় যে অমুক জায়গায় বাংলাদেশের জঙ্গি আটক হয়েছে, অমুক জায়গায় আনসারুল্লাহ বাহিনী তার টিম পাঠাচ্ছে, এইসব যদি আমাদের শুনতে হয়, তাহলে আমরা কোথায় নিশ্চিতভাবে বাস করছি? কোথায় আছি আমরা কি সঠিকভাবে, মানে কি বলবো, মানে সরকারের উপরে ভরসা করে থাকতে পারি? যদি থাকতে পারি তাহলে সরকারকে আমাদের তো এই দায়িত্বটা নিতে হবে যে ভাই আমাদের নিশ্চিত একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে অনেক কিছু ঘটে, অনেক কথা আসে, অনেক কিছু, তখন সাবধান হওয়ার। কিন্তু আগে স্টিচ ইন টাইম, ইংরাজিতে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভ 9। একটা সেলাই যদি সময় মতো দেওয়া যায় তাহলে 9টা সেলাইকে বাঁচানো যায়, দিতে হয় না। তা স্টিচ ইন টাইম সরকার কবে বুঝবে? কোনো একটা মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার পরে। আমি দুটো সরকারকেই বলছি, আমাদের রাজ্য সরকারকেও বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকেও বলছি, অমিত শাহজি আপনি
কেন দেখছেন না? বর্ডার এভাবে উন্মুক্ত হয়ে থাকাতে অনুপ্রবেশের যে ঢল পশ্চিমবাংলায় হচ্ছে, তার দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে, কারণ বর্ডার আপনাদের দায়িত্বে। বর্ডার তো স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। সুতরাং এটা নিয়ে আপনারা কি বলবেন? কেন করছেন না? পশ্চিমবঙ্গকে কেন ছাগলের তৃতীয় বাচ্চা হিসাবে দেখছেন? কি কারণে? সেটা আমার জানা নেই। আমরা শুনি অজিত ডোভালের অনেক নাম, অনেক কিছু। পশ্চিমবঙ্গে যে এই যে আনসারুল্লাহ বাহিনীর যে একটা গ্যাং চলছে, স্লিপার সেল ছিল, সেটা এখন জাগ্রত হয়েছে বাংলাদেশের এই নৈরাজ্যের ফলে, মোহাম্মদ ইউনূস আসার পরে। সেখানে কি করছেন? মিস্টার ডোভালের কূটনীতিটা কোথায়? তার ইন্টেলিজেন্স কোথায়? আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আজকে বিশেষ কিছু বলবো না, এইটুকুর উপরেই বললাম যে আমরা কিন্তু একেবারে বারুদের স্তূপের উপরে বসে আছি। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। বিশেষ করে যদি প্রশাসন আরও বেশি সজাগ হয়, তাহলে আমাদের নিরাপত্তাটা একটু নিশ্চিত হয়। প্রশাসনকে বলবো যে সজাগ হয়ে অন্তত পশ্চিম বাংলার মান সম্মান বাঁচানোর চেষ্টা করুন। আপনারা সচেষ্ট হলে অবশ্যই সব কাজ সম্পূর্ণ হবে। সরকারকে বলবো যে অনুপ্রবেশের ব্যাপারটা দেখুন, যাতে আমরা না খেতে পেয়ে মারা না যাই। আগামী দিনে না খেতে পেয়ে মারা যাব, জমি সংকট হবে, মানুষ চাষ করতে পারবে না, অন্ন জোগানোই মুশকিল হয়ে যাবে একটা সময়। এমনিতেই জিনিসপত্রের এই যে স্থান সংকুলনের ফলে জিনিসপত্রের দাম বাজারে হু হু করে বেড়ে যাচ্ছে, সেটা তো মানুষ বুঝবে না। এই অনুপ্রবেশ করে জমি দখল হয়ে যাচ্ছে, চাষযোগ্য জমিগুলি দখল হয়ে যাচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, খেতে পাবে না আর কদিন বাদে। এরকম পরিস্থিতি আসবে যে চাষ অনেক কমে যাবে, জমি দখল হয়ে যাবে সব। তাই বলবো সরকারের কাছে আবেদন যে পশ্চিমবঙ্গকে আপনারাই পারবেন প্রশাসনের তরফ থেকে সজাগ দৃষ্টি দিয়ে এই অনুপ্রবেশকারী যারা, তাদেরকে শনাক্তকরণ করা এবং অনুপ্রবেশ না হওয়ার ব্যাপারটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া এবং যাতে কঠোরভাবে মোকাবেলা করা যায় সেটা দেখা অবশ্যই। আর আমাদের সাধারণ মানুষ যারা আমরা খেটে খুঁটে খাই, তাদের অন্তত মানে নিশ্চিত করা নিরাপত্তাটা। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার টপিক ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো থাকাটা খুব জরুরি। আজ এ পর্যন্তই, আবার কোনো দিন দেখা হবে। নমস্কার।